রাতুল ভাই, আমার থামিস না, চালিয়ে যা আপু। এত সুখ আমি কখনো পাইনি। এত কথা বলিস না, করতে থাক, আমাকে শান্তি দে। বন্ধুরা, 24-25 বছরের এক তরুণী আমি, যাকে প্রকৃতি হয়তো কিছুটা উজাড় করেই রূপ দিয়েছে। আমার নাম দীপা। গায়ের রংটা ঠিক খাঁটি সোনার মতো উজ্জ্বল নয়, তবে রোদের আলোয় যখন ত্বক ঝলমল করে ওঠে, তখন অনেকেই একে তামাটে আভিজাত্য বলে ভুল করেন। দীর্ঘ ছিপছিপে গড়ন আর পিঠ ছাড়িয়ে যাওয়া ঘন কালো চুলের ঢেউ, সব মিলিয়ে আমার বাহ্যিক অবয়বে এমন এক ধরনের গাম্ভীর্য আছে, যা যে কোনো সাধারণ মানুষের চোখ আটকে রাখার জন্য যথেষ্ট। আমার চোখের দিকে তাকালে এক ধরনের অতল গভীরতা টের পাওয়া যায়। মা বেঁচে থাকতে প্রায়ই বলতেন, দীপা, তোর এই মায়াবী চোখ দুটোই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নেবে। মার সেই কথার গভীর অর্থ তখন বুঝিনি। আমি বরাবরই নিজের এই বাহ্যিক রূপকে লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করতাম। সাদা সিধে মার্জিত পোশাকের আড়ালে নিজেকে গুটিয়ে রাখতেই আমার স্বাচ্ছন্দ্য ছিল। রূপ যে কখনো কারোর জন্য এক নীরব অভিশাপ হয়ে উঠতে পারে, তা আমার জানা ছিল না। আমার ছোট ভাই রাতুল, আমার চেয়ে ঠিক 5 বছরের ছোট। ও এখন 19 বছরের এক প্রাণোচ্ছল তরুণ। আমাদের মাথার উপর থেকে বাবার ছায়া সরে যাওয়ার পর আমিই ছিলাম ওর সব, একাধারে মা, বাবা এবং একমাত্র পরম বন্ধু। সংসারের সব ঝড়ঝাপটা নিজের গায়ে মেখে আমি রাতুলকে আগলে রেখেছি, কিন্তু আমি বিন্দুমাত্র টের পাইনি যে আমার এই অতি সংবেদনশীল যত্ন আর মাতৃসুলভ ভালোবাসা রাতুলের মনের ভেতরে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ঝড় তৈরি করছিল। ও বয়সের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল, যেখানে চারপাশের চটুল পৃথিবীটা দ্রুত বদলে যায়, আর সেই সাথে বদলে যায় একজন তরুণ ছেলের দেখার দৃষ্টিভঙ্গি। আমি ভাবতাম আমি আমার ছোট ভাইকে দুনিয়ার সব অকল্যাণ থেকে দূরে রাখছি, কিন্তু রাতুল আমার সেই স্নেহের ছায়াকে অন্য কোনো এক অবদমিত ইশারার সাথে গুলিয়ে ফেলছিল। ইদানিং রাতুলের মাঝে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করছিলাম। যে ছেলেটা আগে কলেজ থেকে ফিরেই আমার হাত ধরে সারাদিনের সমস্ত গল্প উজাড় করে দিত, যে আমার কোলে মাথা রেখে অনর্গল কথা বলতো, সে এখন বাড়ি ফিরেই নিজের ঘরের দরজাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দেয়। আমাদের সেই চেনা সহজ সম্পর্কটা যেন কেমন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছিল। একদিন দুপুরে ওর পছন্দের রান্না নিয়ে আমি ওর ঘরে ঢুকলাম। খাটের এক কোণে বসে ও যেন গভীর কোনো চিন্তায় মগ্ন ছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ও কেমন যেন আড়ষ্ট হয়ে গেল, যেন কোনো এক অপরাধ বোধ ওকে তাড়া করছে। সেদিন বিকেলের কথা। ও পড়ার টেবিলে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছিল। আমি ওর জন্য এক কাপ চা নিয়ে গেলাম। টেবিলের পাশে দাঁড়িয়ে পরম মমতায় ওর অবিন্যস্ত চুলে হাত বুলিয়ে দিতেই ও আচমকা ঝটকা দিয়ে আমার হাতটা সরিয়ে দিল। ওর চোখের কোণে আমি এক তীব্র ভীতি, অস্থিরতা আর এক অজানা সংকোচ দেখতে পেলাম। আমি পরিস্থিতিটা হালকা করার জন্য মৃদু হেসে বললাম, কিরে রাতুল, তরুণের খাতায় নাম লিখিয়েছিস বলে কি এখন দিদির হাতের ছোঁয়াও তেতো লাগছে? ও আমার কথার কোনো উত্তর দিল না, শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইল। আমি লক্ষ্য করলাম রাতুলের চোখের দৃষ্টি এখন আর আগের মতো নিষ্পাপ নয়। আমি যখনই ওর ঘরের মেঝেতে বসি কিংবা ঘরের কাজ করি, ও খুব সূক্ষ্ম ও আড়ষ্টভাবে আমার শাড়ির আঁচল বা আমার বসার ভঙ্গি পর্যবেক্ষণ করে। আমি যখনই ওর কপাল থেকে ঘাম মুছে দিতে যাই কিংবা স্নেহের বশে কাছে এগিয়ে যাই, ও কেমন যেন এক কদম পিছিয়ে যায়। ও হয়তো মনে মনে ভাবছিল, আমার এই স্বাভাবিক পারিবারিক নৈকট্য কোনো সাধারণ বিষয় নয়। ও বড় হচ্ছে, ওর শরীরের ভেতর হরমোনের নানা পরিবর্তন ঘটছে, আর এই আধুনিক যুগের ইন্টারনেটের কলুষিত জগৎ হয়তো ওর সরল বিচার বুদ্ধিকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। ও এখন চারপাশের পবিত্রতাকে এক ঘোর লাগা অপবিত্র চশমা দিয়ে দেখার চেষ্টা করছে। সেদিন রাত তখন প্রায় 11টা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাতাসের শোঁ শোঁ শব্দে চারপাশটা এক গম্ভীর রূপ ধারণ করেছিল। রাতুলের ছোটবেলা থেকেই ঠান্ডার তীব্র সমস্যা আছে। একটু বৃষ্টি হলেই ওর বুকে কফ জমে যায়। আমি দিদির মন নিয়ে ওর ঘরের দিকে গেলাম। উদ্দেশ্য ছিল ওর গায়ে একটা পাতলা চাদর টেনে দেওয়া। ঘরে ঢুকে দেখলাম ও তখনও জেগে আছে। ল্যাপটপের আলোয় ওর মুখটা অদ্ভুত দেখাচ্ছিল। আমাকে আচমকা ঘরে ঢুকতে দেখে ও তাড়াহুড়ো করে ল্যাপটপের স্ক্রিনটা নামিয়ে দিল। ওর এই চোরের মতো আচরণ আমাকে ভীষণ কষ্ট দিল।
আমি ওর কোনো কথার তোয়াক্কা না করে ওর কপালে হাত দিয়ে দেখতে গেলাম যে ওর জ্বর এসেছে কিনা। কিন্তু স্পর্শ করার আগেই ও ছিটকে খাট থেকে নেমে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। ওর পুরো শরীর কাঁপছিল, কণ্ঠস্বরে ছিল তীব্র ক্ষোভ আর অস্থিরতা। ও চিৎকার করে বলল, তুমি কেন বারবার অসময়ে আমার ঘরে চলে আসো দীপাদি? তোমার কি নিজের ঘরে কোনো কাজ নেই? কেন আমাকে একটু শান্তিতে থাকতে দাও না? আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার পরনে ছিল ঘরের একবারে সাধারণ সুতির একটা কামিজ। ও তীব্র ঘৃণার চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার দিকে এভাবে কেন তাকাও? কেন সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করো? আমি রাতুলের চোখে সেদিন কোনো কামনার আলো দেখিনি, বরং সেখানে ছিল এক তীব্র অবিশ্বাস, ঘৃণা আর সন্দেহের এক ভয়ানক মিশ্রণ। ও মনে মনে ধরে নিয়েছে যে আমি হয়তো ওকে কোনোভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছি। ওর এই চরম ভুল ধারণা আমার ভেতরের মাতৃত্ব আর ভগ্নিসুলভ অহংকারকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। এক তীব্র বেদনায় আমার বুকটা ভেঙে আসছিল, কিন্তু আমি চিৎকার করে কাঁদতে পারছিলাম না। পরদিন রাতে আমি রাতুলের পছন্দের খাবার রান্না করেছিলাম। ও চুপচাপ খেতে বসেছিল, কিন্তু ওর চোখ ছিল একদম থালার দিকে নিবদ্ধ। আমাদের মাঝে কোনো কথা হচ্ছিল না। আমি পরম যত্নে ওর পাতে খাবার তুলে দিতে গিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, রাতুল, তুই কি কোনো কারণে আমার ওপর ভীষণ রেগে আছিস রে ভাই? আমার এই সাধারণ প্রশ্নটি যেন ওর ভেতরের বারুদে আগুন ধরিয়ে দিল। ও আচমকা ভাতের থালাটা ঝনঝন শব্দে ঠেলে দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। অত্যন্ত রুক্ষ এবং বিকৃত গলায় চেঁচিয়ে বলল, তুমি কি আমাকে এখনো ছোট বাচ্চা ভাবো? তোমার এই অতিরিক্ত আদর, এই বিশেষ ভঙ্গিতে খাবার বেড়ে দেওয়া, সবকিছুর আসল মানে আমি বুঝি। তুমি কেন আমার সামনে অমন পোশাক পরে আসো? কেন ওভাবে হাসো? আমি যেন এক জীবন্ত পাথরে পরিণত হলাম। নিজের গর্ভধারিণী মায়ের মতো আগলে রাখা ভাইয়ের মুখ থেকে এমন কুৎসিত ও বিকৃত অভিযোগ শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমার অত্যন্ত স্বাভাবিক ও সাধারণ চলাফেরাকেও ও নিজের মনের নোংরা ডায়েরিতে বিকৃতভাবে সাজিয়ে নিয়েছে। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি শুধু কোনো মতে বলতে পারলাম, আমি তোর বড় বোন রাতুল, তোর দিদি হই আমি। ও পাল্টা জবাব দিতে গিয়ে এক মুহূর্ত দ্বিধা করল না। ও বলল, বোন তো দুনিয়াতে অনেকেরই থাকে, কিন্তু তোমার এই অতিরিক্ত মাখামাখি আমার কাছে স্বাভাবিক মনে হয় না। এই বিষাক্ত কথাটি ছুড়ে দিয়ে ও গটগট করে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। আমি ডাইনিং টেবিলের সেই আবছা অন্ধকারে একাকী বসে রইলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই চোখের জলের লোনা স্বাদও যেন আমি হারিয়ে ফেলেছিলাম। পরের কয়েকটা দিন আমাদের বাড়িতে যেন এক জীবন্ত কবরস্থানে নীরবতা নেমে এলো। আমরা কেউ কারো সাথে একটা শব্দ উচ্চারণ করিনি। আমি রাতের পর রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। নিজের মনকে বারবার প্রশ্ন করতাম, আমার কি সত্যিই কোনো ভুল ছিল? আমি কি অজান্তেও আমার ভাইয়ের দিকে কোনো ভুল ইঙ্গিত দিয়েছি? না, আমার বিবেক পরিষ্কার ছিল। আমি তো কেবল মা হারা এই ছেলেটাকে পৃথিবীর সমস্ত রূঢ়তা থেকে বাঁচিয়ে এক বুক মমতা দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় আর ইন্টারনেটের নীল দুনিয়ার বিকৃতি আমার ভাইয়ের মগজ ধুলাই করে দিয়েছে। ও পবিত্রতার মাঝেও অপবিত্রতার বীজ খুঁড়ছিল। রাতুল এখন আর ঠিকমতো কলেজে যায় না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। ও সারাক্ষণ এই ভয়ে তটস্থ থাকে যেন আমি কোনোভাবে ওর শরীর স্পর্শ না করি। অথচ ও ভুলে গেছে ওর জন্মের পর এই হাতে আমি ওর সমস্ত মলমূত্র পরিষ্কার করেছি, ওকে কোলে পিঠে করে বড় করেছি। আজ সেই হাতটাই ওর কাছে নোংরা আর সন্দেহজনক মনে হচ্ছে। নাটকীয়তার চরম পর্যায়টা এলো সেদিন বিকেলে। বাইরে তখন কালবৈশাখীর পূর্বাভাস, আকাশ জুড়ে কালো মেঘে ঘন ঘটা। রাতুল ড্রয়িং রুমে বসে একটা বইয়ের পাতা ওল্টাচ্ছিল। আমি ঘরের জানালাগুলো বন্ধ করতে গেলাম। আচমকা বাতাসের এক তীব্র ঝাপটায় আমার মাথার চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়ল। আমি যখন দুই হাত তুলে চুলগুলো খোঁপা করার চেষ্টা করছিলাম, রাতুল আচমকা আমার দিকে তাকিয়ে হিংস্রভাবে চিৎকার করে উঠল। ও বলল, বন্ধ করো তোমার এসব সস্তা নাটক। কেন আমার সামনে এসে এভাবে চুল খোলো তুমি? তুমি ঠিক কি চাও? আমি যেন তোমার দিকে আকৃষ্ট হই, এটাই তো তোমার উদ্দেশ্য? কেন আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না? এবার আর আমার ভেতরের ধৈর্য বাঁধ মানল না। আমার ভেতরের সমস্ত অপমান আর ক্ষোভ একবারে ফেটে পড়ল। আমি তীব্র গলায় বললাম, রাতুল, তোর আসল সমস্যাটা কি বলতো? আমি ঘরের জানালা বন্ধ করছি আর সেটা তোর কাছে নাটক মনে হচ্ছে? তুই কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস? ওর আগে কাঁপতে কাঁপতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সব বুঝি। তোমার এই শারীরিক অঙ্গভঙ্গি, তোমার এই মায়াবী চাউনি, সবই এক একটা সূক্ষ্ম ইঙ্গিত। তুমি চাও আমি কোনো বড় ভুল করি।
ওর মুখের কথা শেষ হওয়ার আগেই আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এগিয়ে গিয়ে ওর গালে কষিয়ে একটা চড় মারলাম। জীবনের 19টা বছরে আমি কোনোদিন ওর গায়ে একটা ফুলের টোকাও দিইনি। আজই প্রথম ওর গায়ে হাত তুললাম। ও চড় খেয়ে স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না, সোজা নিজের ঘরে চলে গেলাম। আজ এই অপবাদের একটা চূড়ান্ত মীমাংসা হওয়া প্রয়োজন। গালে চড় খেয়ে রাতুল যখন ড্রয়িং রুমের এক কোণে পাথরের মতো দাঁড়িয়েছিল, আমার ভেতর তখন এক অদ্ভুত জেদ আর তীব্র হাহাকার কাজ করছিল। আমি সোজা আমার শোবার ঘরে গেলাম। আলমারির সবচেয়ে সুরক্ষিত লকার থেকে বের করে আনলাম একটা পুরনো জীর্ণ ডায়েরি আর কিছু হলদেটে হয়ে যাওয়া চিকিৎসার কাগজ। কাগজগুলো হাতে নিয়ে আমি আবার ড্রয়িং রুমে ফিরে এলাম এবং রাতুলের পায়ের কাছে সেগুলো সজোরে ছুঁড়ে ফেললাম। আমি অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বললাম, পড় এগুলো, এখনই এই ডায়েরির প্রতিটা পাতা ভালো করে পড়। তারপর বুক ফুলিয়ে সমাজকে বলিস যে তোর দিদি তোকে কি ইঙ্গিত দিচ্ছিল। রাতুল কাঁপতে কাঁপতে মেঝে থেকে ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতাতেই ছিল আমাদের প্রয়াত মায়ের হাতের শেষ চিঠি। মা মৃত্যুর ঠিক কয়েকদিন আগে কাঁপানো অক্ষরে আমার উদ্দেশ্যে লিখেছিলেন, দীপা মা আমার, তোর ওপর এক মস্ত বড় দায়িত্ব রেখে গেলাম। আমাদের রাতুলের হার্টের একটা বড় সমস্যা আছে, হার্ট ডিফেক্ট। ডাক্তার বলেছে ও অত্যন্ত সংবেদনশীল। সামান্য মানসিক চাপ বা একাকিত্ব ওর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারে। ও যেন কোনোদিন জানতে না পারে যে ও কতটা অসুস্থ। তুই ওকে মায়ের মমতা আর একজন প্রেমময়ী অভিভাবকের মতো আগলে রাখিস মা, তা না হলে ও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লাম। রাতুলের দিকে তাকিয়ে বললাম, আমি তোকে এই মরণ ব্যাধির হাত থেকে রক্ষা করতে চেয়েছিলাম রাতুল। তোকে সারাক্ষণ চোখের আড়াল করিনি শুধু এই ভয়, যেন তোর একটু শ্বাসকষ্ট হলে আমি পাশে থাকতে পারি। তুই যেন নিজেকে একা ভেবে